আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব একটা ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার প্রিপজিশন। বন্ধুরা, প্রিপজিশন খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার। আমি মনে করি টেন্সের পরে প্রিপজিশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সাপোজ আমি আপনাকে একটা বাক্য বললাম, আমি দশম শ্রেণীর একজন ছাত্র। আমি দশম শ্রেণীর একজন ছাত্র। যদি আমি ফার্স্টে বলতাম আমি একজন ছাত্র, আমি যদি বলি একটা এই বাক্যটাকে, যা আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট, এটা কিন্তু ক্লাসের মধ্যে 100 স্টুডেন্ট থাকলে আশা করা যায় 100 স্টুডেন্টই এটা পারবে। যখনই তার মানে এটা 100% স্টুডেন্টরা পারবে। যখন আমি বলবো আমি একজন ছাত্র দশম শ্রেণীর, এই দশম শ্রেণীর কথাটা যোগ করে দিলেই স্টুডেন্ট একটু ঘাবড়ে যাবে। কী হবে এখানে, কী হবে এই সমস্যাটা। অর্থাৎ প্রিপজিশনের কাজ হলো কি, বাক্যটাকে বড় করা, কোনো একটা ওয়ার্ড যোগ করে দিয়ে বাক্যটাকে বড় করার কাজ হলো প্রিপজিশন। এজন্য টেন্সের পরে প্রিপজিশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যে যত বেশি প্রিপজিশন বুঝতে পারবেন, সে তত বেশি ইংরেজি ফ্রি হ্যান্ড লেখা বেশি লিখতে পারবেন। আমি একটা বাক্য এখানে লিখি, আই অ্যাম হ্যাপি। আমি সুখী বা খুশি, ইউ। আই এম হ্যাপি ইউ। আমি খুশি তুমি। দেখেন এটা কোনো অর্থ হলো না। যখন আমি এখানে একটা টু যোগ করে দিব, দিই আই এম হ্যাপি টু ইউ, তাহলে কিন্তু অর্থটা হয়ে গেল। এখন তাহলে প্রিপজিশন জিনিসটা কি? প্রি অর্থ পূর্বে, এর মধ্যে অর্থ রয়ে গেছে। অর্থাৎ যে ওয়ার্ডটি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে তার আগের ওয়ার্ডের একটা সম্পর্ক তৈরি করে। আবার দেখেন, যে ওয়ার্ডটি কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে তার পূর্ববর্তী ওয়ার্ডের মধ্যে একটা কী করে, সম্পর্ক তৈরি করে, সেটাই হলো প্রিপজিশন। এখানে আমরা চাইলে আরও প্রিপজিশন যোগ করে বাক্যটাকে আরও বড় করে লিখতে পারি। তাহলে আমরা যদি বলি আমি একজন ছাত্র, 100% পারবে। যখনই বলবো দশম শ্রেণীর, তখনই কিন্তু মানে স্টুডেন্টরা একটু ভয় পেয়ে যাবে। তার কারণটা কি, প্রিপজিশন কম বুঝে। এখন একটা জিনিস দেখেন, সাপোজ যেটা বলছিলাম ঢাকার, যদি এই যে এর জন্য কিন্তু প্রিপজিশনটা অফ ঢাকা, তার মানে কথাটা হলো কি, যে যখন আপনি প্রিপজিশন ইংলিশে লিখবেন, মানে যখন আপনি প্রিপজিশন বসাবেন, প্রিপজিশনটা কিন্তু ওই ওয়ার্ডটির আগে বলবে। আবার যখন বাংলা করবেন, যেমন ঢাকার, এই কিন্তু পরে চলে গেছে বাংলা করার জন্য, কিন্তু ইংলিশ লিখতে গেলে কি প্রিপজিশনটা কিন্তু আগে লিখতে হবে, অফ ঢাকা। ওকে, আমরা প্রিপজিশনগুলো পার্ট বাই পার্ট শিখব। প্রথম আমরা একটা বৃত্ত এঁকে দিয়ে 8 থেকে 10টি প্রিপজিশন শিখব। এটা একটা বৃত্ত। এখন এই বৃত্তটার মধ্যে আমরা আগে বৃত্তটা ক্লিয়ার করি। বৃত্তের কোনো কিছুর মধ্যে বোঝানোর জন্য কোনো কিছুর মধ্যে ইন বসে, তাহলে ইনটা কোথায় বসে, কোনো কিছুর মধ্যে বোঝানোর জন্য। আই লিভ ইন হাউস, আমি একটি বাসায় বাস করি, বাসার মধ্যে বাস করি, অর্থাৎ কোনো কিছুর ভিতরে থাকা তো ইন বসে। এখন সাপোজ মনে করেন, এখন এই যে প্রিপজিশনগুলো, তাহলে আমরা কোনগুলা কোথায় ইউজ করব, কেন আসছে এটা, তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডগুলো বসে তার অবস্থা, সেগুলোই কিন্তু প্রিপজিশন, খেয়াল রাখবেন। তাহলে এখন যদি আমি বলি, সাপোজ আমি বাস করি ঢাকার মধ্যে একটা অংশে, ঢাকা কিন্তু বড় স্থান, আর সে যে অংশে বাস করি, সাপোজ আমি ঢাকার মধ্যে শেওড়াফোড়া বা তালতলা বা মিরপুর বাস করি, তাহলে ওই ঢাকা কিন্তু একটা বড় জায়গা, ঢাকাটা কিন্তু কি জায়গা, বড় জায়গায়, এর মধ্যে একটা মিরপুর বাস করব। এখন এই জায়গায় প্রথমত বললাম যে কোনো কিছুর মধ্যে হলো ইন। এখন যদি দুইটাই, এটাও মধ্যে ঢাকার মধ্যে এটাও, তখন আমি কি ইউজ করবো? এখন আপনার কাছে বিচার, আমরা কি জানি, ইন আর অ্যাট। বন্ধুরা, এই হলো কিন্তু বোঝানোর পার্থক্যটা, আপনি মুখস্থ করেন। দেখেন, আমি মিরপুরে বাস করি ঢাকার মধ্যে, নর্মালি কিন্তু ইন বলতাম, দুইটা ইন বলতাম, কিন্তু যখন দুইটা চলে আসছে, তখন আপনি কি করবেন? আপনি বলেন, যখন দুটাই ইন চলে আসছে,
আমি কিন্তু বারবারই বলছি, মুখস্থ করার কোনো বিষয় না। আপনি প্রিপজিশন অর্থ দিয়ে, প্রিপজিশন যদি শুধু অর্থটা বুঝেন, মানে যেমন টু মানে কি, ফর মানে কি, অফ মানে কি, এই অর্থটা বুঝলে আপনি 90% প্রিপজিশনই করতে পারবেন। আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আর বাকিটা হলো একটু বুঝে শুনে লিখতে হবে। দেখেন তাহলে এখানে দুটো ইন চলে আসছে। তাহলে আপনি দেখেন এখন কি করবেন, তাহলে এটাও কি ইন, এটাও ইন। তাহলে আপনি দেখেন বড় বড় কোনটা, বড় পূর্বে ইন বসে, ছোট পূর্বে অ্যাড। তাহলে আপনি এখানে জাস্ট এখানে অ্যাড দিবেন, এখানে ইন দিবেন। তার মানে বড় স্থান যেটা সেটা ইন, এর মধ্যে যদি কিছু হয় তাহলে অ্যাড বসে। এটা একটু মানে এভাবে বলা যায় যে বড় স্থানে পূর্বে ইন, ছোট স্থানে পূর্বে অ্যাড, কারণ দুটো ইন ছিল। তাহলে আমি যেটা ছোট সেটাকে অ্যাড বসাবো, বড়টাকে ইন বসাবো। ওকে, এখন আমরা খেয়াল করি ভিতরে কি হইতে পারে। যদি কোনো কিছু ভিতরের দিকে প্রবেশ করানো হয়, যেমন ভিতরে প্রবেশ করতেছে, তাহলে আমরা লিখবো ইন টু। আমরা ইন এখানে লিখবো, টুটা ভিতরে লিখবো, অর্থাৎ ভিতর বাইরে থেকে ভিতরে প্রবেশ করতেছে, ইনটু। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য রুম, শিক্ষক রুমের ভিতরে প্রবেশ করতেছে। ওকে, এখন দেখেন আর বসতে পারে হলো অ্যাক্রস, ACROSS, অনেকে SCC দেন, খেয়াল করবেন অ্যাক্রস। আর বসতে পারে থ্রু, কোনো কিছুর ভিতরে বোঝানোর জন্য তিনটা বসতে পারে, ইনটু, অ্যাক্রস আর থ্রু। ইনটু কিন্তু ভিতরে প্রবেশ করতেছে, অ্যাক্রস আর থ্রু ভিতরে থাকা অর্থ। ওকে, এখানে কিন্তু অনেকটা কনফিউশন অনেকেই, আর অনেকেই এটা বুঝে না। আমি একটু ক্লিয়ার করে বলি। প্রথমত হলো এইটা অ্যাক্রসের মধ্যে হলো, এটার মধ্যে হলো ক্ষিপ্র গতি। কি থাকবে? ক্ষিপ্র গতি। এটার মধ্যে দুইটাই গতি থাকবে, এটাও গতি আছে, মোশন, কিন্তু মূল পার্থক্য হলো এটার মধ্যে কী হবে? ক্ষিপ্র গতি। আমরা একটু ব্যাখ্যা করে বলি। আমরা কিন্তু একটা ওই যে গল্প পড়ছিলাম যে একদা বনের মধ্যে দিয়ে ওয়ান্স আপন আ টাইম টু বয়েজ আর পাসিং থ্রো এ জঙ্গল। তাহলে ওই যে যখন একটা বালক কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, এখন দেখেন দুজন যাচ্ছিল, ওদের কোনো তাড়া আছে যে আমাকে আধা ঘন্টার মধ্যে জঙ্গল পার হইতে হবে? তাড়া ছিল না। তার মানে যখন তাদেরকে কোনো তাড়া যাচ্ছে, ঠিক আছে, গতি ঠিক আছে, কিন্তু তারা যখন তাড়া ছিল না যে আমাদেরকে যাইতে হবে খুব দ্রুত, থ্রো বসছে। আবার যদি বলি যে অ্যাক্রস, তার মানে যখন একটা কোনো মানে প্রতিযোগিতা হচ্ছে নদীর মধ্যে বা সাগরের মধ্যে বা কোথাও সুইমিং পুলে, যে লোকটা মানে যে প্রতিযোগী সে কিন্তু চাইবে দ্রুত ক্ষিপ্রতার সহিত পার হয়ে ফাস্ট হওয়ার জন্য। ওকে, সেকেন্ড একটা এক্সাম্পল বলা হতে পারে। থ্রো নর্মালি বোঝানো হয় যেমন আমি যখন বনের মধ্যে দিয়ে যাবেন, এটা মনে করেন বন পুরোটা একটা রাস্তা আছে, কিন্তু এখান থেকে যাওয়ার পথ একটা নির্দিষ্ট অঞ্চল, থ্রো বোঝানো হয়। আর অ্যাক্রস হলো কি পুরো অঞ্চল জুড়ে। এই হলো মোটামুটি পার্থক্যটা থ্রো আর অ্যাক্রসের। আমি আরও একবার ক্লিয়ার করে বলি। অ্যাক্রস মানে বোঝানো হয় যে গতিটা, মানে ক্ষিপ্র গতি। যেমন যখন আপনি সুইমিং পুলে সাঁতার কাটার প্রতিযোগিতা হবে, কে ফার্স্ট হবে তার কিন্তু এটা। থ্রোটা গতি ঠিক আছে, কিন্তু ওই যে এই বোঝানো হয় না যে জাস্ট স্বাভাবিক গতি চলবে, যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। এটা সেকেন্ড যে হলো যে থ্রো বোঝানো হয় একটা স্পেসিফিক পথ দিয়ে, যখন সে জঙ্গলের মধ্যে যাবে একটা স্পেসিফিক পথ দিয়ে, সে কিন্তু পুরা রাস্তা জুড়ে যাবে না। আর অ্যাক্রস হলো পুরাটা জায়গার জুড়ে। ওকে, এখন আসি আমরা, তাহলে আমাদের কিন্তু একটা, দুইটা, তিনটে, চার, পাঁচটা হয়ে গেল। যদি ভিতর থেকে বাইরের দিকে হয় তাহলে আউট অফ, যদি আবার বাইরের থেকে ভিতরে বললাম ইনটু, এটা হলো আউট অফ। দ্য প্লেয়ার ইজ আউট অফ আওয়ার টিমস, এই প্লেয়ারটি আমাদের টিমের বাইরে, এরকম। তাহলে ভিতরে বোঝানো হলো ইনটু, ভিতর থেকে বাইরে আউট অফ। এখন একটা জিনিস দেখেন, এটা মনে রাখার জন্য, ইন মানে কি মধ্যে, তাহলে ভিতরের দিকে, আউট মানে কি বাইরে, আউট, জাস্ট একটা অবজার্ভ করা। ওকে, এখন আমরা আসি, এখানে উপরে কিছু লেগে থাকলে অন বসে, আর একটু উপরে ওভার বসে, আর একটু উপরে অ্যাবভ বসে। এখন নিচেরটা আমরা আসি, নিচে হলে বিলো বসে, নিচে লেগে থাকবে, আর একটু নিচে হলে আন্ডার বসে, আর একটু নিচে হলে বিনিথ বসে। আমরা একটু ব্যাখ্যা করে বলি। অ্যাবভ, ওভার, অন। অন বসে কোথায়? অন বসে কোনো কিছুর উপর লেগে থাকা,
উপরে কোনো কিছুর উপরে, যেমন কলম আমার যে মার্কারগুলো কিন্তু হাতের উপরে লেগে আছে, অর্থাৎ কোনো কিছুর ওপরে বোঝানো হবে, অন মানে উপরে বাট লেগে থাকবে। এখন দেখেন আমার অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে, তাহলে আমাদেরকে প্রিপজিশন তো তিনটা ক্ষেত্রে হওয়া দরকার। তাহলে অন মানে লেগে থাকা। এখন দেখেন ওভার আর অ্যাবভ। অ্যাবভ মানে আপনি ডিকশনারি দেখবেন যে সর্বোচ্চ উপরে, অ্যাবভ মানে কি সর্বোচ্চ মানে উপরে, সব থেকে উপরে। ওভার আর অ্যাবভ পার্থক্য জানেন? ওভার মানে মোশন থাকবে, গতিশীল, আর এটা মানে স্টেডি, অর্থাৎ স্থির থাকবে। এবার দেখেন আপনি যদি তিনটা জিনিস, যেটা কেন তিনটা ক্ষেত্রে হলো, কোনো কিছুর ওপরে কি হইতে পারে, উপর থাকতে পারে, আবার উপর দিয়ে চলে যেতে পারে, আর কোনো কিছুর ওপরে স্থির থাকতে পারে। দেখেন আর কিন্তু হয় না, হয় উপরে লেগে আছে, উপর দিয়ে গতিশীল, বা উপরে স্থির। এই জন্য প্রিপোজিশন তিনটা। ঠিক নিচেও কিন্তু একই জিনিস, নিচে লেগে আছে আর নিচে আরও একটু নিচে, অর্থাৎ বেশি নিচে। ওকে, তাহলে অন কোথা হবে? যেমন দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, হাতের উপরে। ওভার কত হবে? গতি থাকবে মাথার উপর দিয়ে। সাপোজ একটা ব্যক্তি, এখানে একটা ব্যক্তি বা একটা অল আছে, এর উপর দিয়ে কোনো কিছু জাম্প করতেছে। একটা ডগ বললাম, একটা অলের উপর জাম্প করে, দ্য ডগ হ্যাজ জাম্প ওভার দ্য অল। কুকুরটি কিন্তু জাম্প করলো আবার এর উপর দিয়ে, এই হলো ওভার। অর্থাৎ থাকবে কি কি থাকবে, গতি, মোশন থাকবে। আর অ্যাবভ হলো কি উপরে বাট স্থির। দ্য ফ্যান ইজ রানিং অ্যাবভ মাই হেড। ফ্যানটা কিন্তু উপর আমার মাথার উপরে আছে, বাট অবশ্যই কি আছে, স্থির আছে। তাহলে এটা বোঝানো হয় অনেক উপরে। এখন এটা একটু ব্যাখ্যা করে বলি কেন এটা করা হয়েছে। যখন আপনার মাথার উপরে কোনো কিছু স্থির রাখা হবে, এবার কিন্তু চালাকিটা শিখবেন। আপনি দেখেন অন মানে লেগে থাকা, বাকি আছে ওভার আর অ্যাবভ। আমি তো বললাম যে অ্যাবভ মানে সর্বোচ্চ উপরে। এখন সর্বোচ্চ উপরে কেন স্থির? যদি আপনার সেকেন্ড পজিশন যদি এখান থেকে এটা স্থির হতো, এটা স্থির হলে কিন্তু আপনি যদি কোনো কিছুর উপর দাঁড়াতেন তাহলে কিন্তু আমার মাথায় ধাক্কা লাগতো। ফ্যানটা যদি মিডল পয়েন্ট হতো অনেক উপরে, মানে কি আপনি এখান থেকে দাঁড়ালেও আপনার মাথায় লাগবে না। তাহলে আপনি বলেন স্থির কত হবে? একদম উপরে। আমি আবারও বললাম, চালাকি কিন্তু বড় জিনিস, লং টাইম মনে রাখার জন্য। আপনি এখান থেকে দাঁড়ালেন, তাহলে একটা হলো গতিশীল, একটা হলো স্থির। তাহলে আপনি বলেন আপনার কাছে কোনটা ভালো হবে? স্থিরটা কিন্তু উপরে হলে ভালো হয়, কারণ যদি এখান থেকে স্থির থেকে কোনো উপর থেকে হয় তাহলে কিন্তু আপনার স্থির থাকলে কী হয়, এখানে আমি এক জায়গায় ফিক্সড করা, তার মানে কিন্তু উপরে হলে ভালো হয়। কারণ আমার কিন্তু ফ্যান যদি আমি এখানে লাগাই তাহলে কিন্তু আমার মাথায় লাগবে। তাহলে ফ্যানটা কোথা হবে? একদম উপরে। তার মানে স্থির কোথা হবে? একদম উপরে। মোশনটা কোথা হবে? সেকেন্ড পজিশনে। ওকে, ঠিক দেখেন বিলোটা, বিলোটা হলো ঠিক নিচ দিয়ে, ঠিক নিচ দিয়ে। যেমন একটা গাছের নিচ দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক তার নিচে আন্ডার, আন্ডার বা বিনিত আমরা দুটো ইউজ করতে পারি নিচে বোঝানোর জন্য। বিনিত হলো আর একটু নিচে। সাপোজ মাটির নিচে খরগোশ আছে বা মাটির নিচে সাপ আছে, সেটার জন্য বিনিত ইউজ করা যায়। বিলোটা হলো নিচে লেগে থাকবে, আন্ডার মানে একটু নিচে, বিনিত মানে হলো একবারে নিচে, অর্থাৎ মাটির ভিতরে, বেশি দূরত্ব বোঝানোর জন্য। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট পার্থক্য আছে, এটা কিন্তু মোশন থাকবে, এটার মধ্যে কী থাকবে? মোশন থাকবে, গতি থাকবে। যেমন দ্য রিভার ইজ বিলো আন্ডার দ্য ট্রি, নদীটি প্রবাহিত হচ্ছে কি একটা গাছের নিচ দিয়ে। আর আন্ডার বা বিনিত একটু নিচে বোঝানো হয়, স্থির বোঝানো হয়। যেমন একটা গাছের নিচে একটা লোক বসে আছে, আন্ডার কিন্তু একটা লোক সাপোজ এই গাছের নিচে বসে আছে একটা লোক, তাহলে কিন্তু স্থির। তাহলে আন্ডার বা বিনিত ইউজ করতে পারবো। তাহলে এখানে মূল পার্থক্যটা কি বুঝতে পারছেন? বিলো হলো কোথায় বসে, যেখানে মোশন থাকবে, আর আন্ডার মানে কি একটু নিচে বাট স্থির থাকবে। এই হলো পার্থক্যটা। ওকে, এখন আমরা আসি, এখানে আমাদের কিন্তু 3টে 6টা 7 8 9 10 11 12 13টা হয়ে গেল। এখন আমরা দেখি ঠিক চারিপাশ বোঝানোর জন্য কি অ্যারাউন্ড, চারিপাশ। এর পাশে বোঝানোর জন্য বিসাইড, ঠিক এর পাশে। যেমন আমার এখানে একটা আমার বৃত্ত ছিল পাশে, যেমন দ্য কার ইজ বিসাইড মাই হাউস, গাড়িটি আমার বাসার পাশে। ওকে, ঠিক
এর উপরে হলে আপ, কোনো কিছুর উপরে হলে আপ, নিচে হলো ডাউন, উপরে হলে আপ, নিচে হলে ডাউন বসে। আমরা বিসাইড এবং বিসাইড অনেকগুলো প্রিপোজিশন পার্থক্য বলে দিব। তাহলে উপরে হলে আপ বসে, নিচে হলে ডাউন বসে। তাহলে বন্ধুরা আমাদের একটা বিট সার্কেল দিয়ে আমাদের প্রায় 15 থেকে 20টার মতো প্রিপোজিশন কিন্তু আমাদের হয়ে গেল। এখানে আমরা আজ শিখব একটা সরলরেখা দিয়ে 4টি প্রিপোজিশন। বন্ধুরা সিন্স, ফর, টিল, আনটিল, বাই, এই 4টি প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা একটা সরলরেখা দ্বারা শিখব। এখন দেখেন বন্ধুরা, টেন্স আগে হয় প্রেজেন্ট, পরে পাস্ট, পরে ফিউচার। তাহলে এখানে এটা পড়ার জন্য আগে টেন্সটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তাহলে আগে প্রেজেন্ট, পরে পাস্ট, পরে ফিউচার। এখানে এটা হলো পাস্ট, এটা হলো কার জন্য? পাস্টের জন্য। এটা পাস্টের জন্য, এটা ফিউচারের জন্য। অর্থাৎ এইটুকু সিন্স বসে পাস্টের মধ্যে আর টিল আনটিল বসে ফিউচারের মধ্যে। আপনি মুখস্থ করবেন কেন? টিল মানে কি? এই পর্যন্ত। তাহলে আপনি এই পর্যন্ত না ওয়েট করেন আমি ফিরে আসার, অর্থাৎ ফিউচারে কোনো কিছু না, ঘটনায় কিন্তু আপনি তাকে বললেন আপনি এই পর্যন্ত না অপেক্ষা করো আমি ফিরে আসার, তাহলে আপনি কি আসছেন? আসেন ফিউচারের মধ্যে। ওকে, সিন্স বসে কোথায়? আমি সকাল থেকেই পড়তেছি, তার মানে কোনো একটা সময় নির্দেশ করা, বাট ঘটনা পাস্টের হবে। আবার যদি আপনার মন না থাকে তাহলে আমি একবার শর্টটা বলে দিই, হতে থেকে বললে সিন্স বসে, ধরে বা যাবত যদি বাক্যের মধ্যে বোঝানো হয় 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত পড়তেছে এরকম। আর পর্যন্ত হলে টিল আনটিল বসে, একদম শর্টকাট। যদি না বাংলা অর্থ দিই, হতে বা থেকে যদি বাক্যে থাকে বাট পাস্ট হওয়া লাগবে, কারণ এটা পাস্টটাই বলতে হবে, তাহলে বসে সিন্স। আর যদি ফিউচারের মধ্যে হয় টিল আনটিল মানে পর্যন্ত, আর মাঝখানে হলো সময়টাকে বলে ফর। এই যে পাস্ট আর ফিউচারের মাঝখানে সময়টা বলে ফর। আমি সেকেন্ড একটা বুদ্ধি শেখাবো। দেখেন, সিন্স হলো পয়েন্ট করা, ফর হলো পিরিয়ড। এটা হলো মূল পার্থক্যটা। সিন্স হলো পয়েন্ট করা, জাস্ট পয়েন্ট করা। আমি সকাল থেকেই পড়তেছি, আমি 11টা থেকেই পড়তেছি, এখন 11টা থেকে আমি 10 মিনিট পড়তে পারি বা 5 সেকেন্ড বা 1 সেকেন্ডও পড়তে পারি। আমি যদি 11টা থেকে না বলে আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, তখন কিন্তু ডিউরেশন। আবার বলি, আপনি পার্থক্য শিখেন কখন পয়েন্ট করা আর কখন ডিউরেশন। আমি সকাল থেকেই পড়তেছি, আর সকাল থেকে আপনি কি 1 ঘন্টা পড়ছেন না 10 সেকেন্ড নাকি 1 মিনিট বলেন নাই, এটা হলো পয়েন্ট করা। আর আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, 2 ঘন্টা একটা লং টাইম, এটা হলো পিরিয়ড বা ডিউরেশন। এটা মনে রাখা বুঝ। দেখেন ফরের মধ্যে কিন্তু ফরের মধ্যে আর আছে পিরিয়ড, PERIOD, এই পিরিয়ডের মধ্যে কিন্তু আর আছে, অর্থাৎ আর মিলাবেন। ফর আর পিরিয়ড এক জিনিস, আর সিন্স হলো পয়েন্ট করা। তাহলে আপনার উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। তাহলে প্রথম হলো আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে এটা পাস্টের জন্য, এটা ফিউচারের জন্য, মাঝখানে হলো সময়টা ডিউরেশন বোঝানো। ওকে, আমি সকাল থেকে পড়তেছি, সকাল থেকে কতক্ষণ পড়ছি? নাই, জাস্ট পয়েন্ট বললাম। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে, জাস্ট পয়েন্ট করা, লং টাইম না, বাট ঘটনা পাস্ট হওয়া লাগবে। এখন দেখেন, এখন যদি আমি বলি আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, তাহলে 2 ঘন্টা লং টাইম, পিরিয়ড অফ দ্য টাইম বা ডিউরেশন। এখানে ধরে বা যাবত থাকবে, এখানে হতে থেকে, সকাল থেকে। ওকে, পরেরটা দেখেন, এখন বলি পর্যন্ত, টিল বা আনটিল, বাংলা অর্থ কিন্তু পর্যন্ত। এটা কি হবে? মাস্ট বি ফিউচার হবে। আই হ্যাভ টু ওয়ার্ক টিল 11 AM, আমি 11টা পর্যন্ত কাজ করব। আই হ্যাভ টু ওয়ার্ক টিল 11, মানে ওই পর্যন্ত কাজ করেই যাব, 11টা পর্যন্ত, কোনো বিরতি বা থাকবে না, কাজটা করতে থাকবো। আর যদি বাই বলি, আমরা বাইটা একবারে শিখবো। বাই মানে ঠিক আমি ওই 11টা পর্যন্ত কাজ করব, বাট ওর আগে যে কোনো মুহূর্তে, আমি যে কোনো মুহূর্তে কাজ, আমার ওই পর্যন্ত কাজ করতে হবে না, আমি ওই কাজটা আমার 11টার মধ্যে শেষ করলে হয়েছে। যেমন এখানে আই হ্যাভ টু ওয়ার্ক বাই 11 AM, ঠিক আমি ওই 11টার আগেই কাজটা করব, যে কোনো এক মুহূর্তে করতে পারি। আর টিল আনটিল মানে আমি ঠিক ওই পর্যন্ত কাজটা করে যাব। পার্থক্যটা খেয়াল করেন, টিল আনটিল মানে কি আমি ওই 11টা পর্যন্ত কাজ করেই যাব, আর বাই মানে কি 11টার মধ্যে কাজটা করলে হয়েছে, টাইম ফিক্স না, যে কোনো সময় আমি 8টা করি, 9টা করি, 10টা করি, সমস্যা নাই, সেটা হলো বাই। আমি আবার বলি, টিল আনটিল মানে কি? পর্যন্ত। তাহলে এটা গ্রাফটা দেখেন তো, পর্যন্ত মানে কি? এখান থেকে এই পর্যন্ত, মানে পুরোটা। তাহলে টিল আনটিল মানে কি? পর্যন্ত। আপনি গ্রাফটা মানে বাংলাটা বা লাইনটা দেখি পর্যন্ত মানে কি? পুরো সময় কাজ করবেন। বাই মানে কি? সময়ের আগে, 11টার আগে আমি যে কোনো সময় কাজটা করি, মানে 8টার সময় করে দেন, 9টার সময় করে দেন, 10টা, যে কোনো এক সময় করে দিলে কিন্তু বাই হবে। তাহলে আমরা দেখলাম সিন্স বসে পাস্টের মধ্যে, ফিউচারে প্রেজেন্ট তো নাই এখানে, পাস্ট ফিউচার, মাঝখানে হলো পিরিয়ড, এটা হলো পয়েন্ট করা।
সকাল থেকে পয়েন্ট করা, 2 ঘন্টা লং টাইম ডিউরেশন বা পিরিয়ড। আর এই পর্যন্ত এটা ফিউচারের মধ্যে যে 11টা পর্যন্ত বা 10টা পর্যন্ত সকাল পর্যন্ত থাকবে, বাংলা হলেও থাকবে পর্যন্ত, এখানে ধরে বা যাবত, এখানে হতে থেকে হলে সিন্স বসানো হয়। আর বাই হলো ঠিক সময়ের আগে, যে কোনো মুহূর্তে কাজটা করলে হয়েছে, বাট ওই পর্যন্ত না। এখন আমরা দেখব দুটি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, বিসাইড ভার্সেস বিসাইড, কোথায় কোথায় এটি বসে। বিসাইড আর বিসাইডস। বিসাইড মানে পাশে, বিসাইডস মানে অতিরিক্ত অংশ বা তাছাড়া। এখন বিসাইড বসে যেমন মানে কাছাকাছি, যেমন দ্য কার ইজ বিসাইড দ্য পার্ক, অর্থাৎ যেটা আমার পাশে আছে। আর বিসাইডস মানে কি অতিরিক্ত কোনো তথ্য, এটা অনেকেই ভুল করে। যে যেমন আমি বললাম একটা বাংলা বই আছে, বিসাইড আই হ্যাভ বেঙ্গলি বুক বিসাইডস ইংলিশ বুক। এখানে কিন্তু বই বিষয়ে বলা আছে, এখানে বই, অর্থাৎ ওই বিষয়ে কথা বলতে হবে, আপনি কিন্তু অন্য বিষয় হবে না। যেমন বললেন বাংলাদেশে অনেক মানে লোকজন বাড়তেছে, ফলে আমাদের কর্মসংস্থানের সমস্যা হচ্ছে, এরকম ওই বিষয়ে বললে দেন ওই বিষয়ে কোনো কিছু তখন বিসাইড হবে। অর্থাৎ যে বিষয়ে কোনো কিছু বলবেন ওই বিষয়ে আরও কিছু বলার জন্য বিসাইডস বসে, খেয়াল রাখবেন। তাহলে বিসাইড আর বিসাইডস বুঝতে পারছি। বিসাইড মানে পাশে, সাইড বাই সাইড পাশাপাশি, আর বিসাইড মানে অতিরিক্ত তথ্য। এরপর আসি আমরা বিটুইন আর অ্যামাং। বিটুইন মানে দুইজন না, কিন্তু কারণ এটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে, দুটি জিনিসের মধ্যে বা দুটি ব্যক্তির মধ্যে। আর অ্যামাং হলো 2-এর বেশি। ডিভাইডেড দ্য ব্রেড বিটুইন 2 ফ্রেন্ডস, রুটিটি ভাগ করে দাও দুজন, তার মানে বিটুইন হয় দুইজনের মধ্যে। এটা মনে রাখার লং টাইম বুদ্ধি হলো। বি হলো কয় নাম্বার অক্ষর? বি হলো 2 নাম্বার অক্ষর। আর অ্যামাং হলো 1 নাম্বার অক্ষর। এখানে তো 1 তো নাই, 2 আর 2-এর বেশি, তাহলে 2-এর জন্য আর 2-এর বেশি। আর এখানে মনে রাখার বুদ্ধি জান, বিসাইড তো ঠিক আছে, এখানে একটা এক্সট্রা কি যোগ করছেন, এস, তার মানে অতিরিক্ত অংশ। এটা মনে রাখার বুদ্ধি। আমি চেষ্টা করি সব মানে প্রিপোজিশনগুলো সব সময়ের জন্য একদম মুখস্থ লং টাইম। তাহলে বিসাইড হলো পাশে, বিসাইডস এ যোগ করছে অতিরিক্ত অর্থ। আর বিটুইন বললাম মনে রাখা লং টাইম বুদ্ধি হলো কি, বি হলো 2 নাম্বার অক্ষর, দুজনের মধ্যে। আর এমন হলো কি 2-এর বেশি। এখন আমরা দেখব প্লেসের ক্ষেত্রে। দেখেন প্লেসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি সবাই জানি, বড় হলে কিন্তু ইন, বড় হলে ইন বসে, আর ছোট হলে কিন্তু অ্যাড বসে, আমরা সবাই জানি। এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে সপ্তাহে করবো। দেখেন বড় হলে ইন, ছোট হলে অ্যাড। ওকে, তাহলে সবচেয়ে বড় জায়গাটা কোথায়? পৃথিবীর বাইরে, যেখানে বাস করা যায় না। যেহেতু বাস করা যায় না, তার মানে উপরে, অন, গ্রহটা সবচেয়ে বেশি, তার থেকে উপগ্রহ অন বসে। এখন আসেন দেশ, যেখানে ভিতরে বাস করা যায়। তাহলে সবচেয়ে বড় মহাদেশ, দেশ, আর বড় শহর। ছোট শহর কিন্তু আমার ইন আসতো। তাহলে দেখেন এটাও শহর, এটাও শহর। তাহলে বড় মধ্যে কি ইন, ছোটোর মধ্যে অ্যাড, এনাফ। আবার বলি, আপনি সব থেকে বড় জায়গা হলো কি, গ্রহ উপগ্রহ, যেখানে বাস করা যায় না, মধ্যে তো হয় না, এই জন্য অন বসছে এখানে। এরপরে হলো মহাদেশ, যেখান থেকে ভিতরে বাস করা যায়। মহাদেশ শুরু করে দেশ, বড় শহর, আর ছোট শহর। সব থেকে ছোট হলো ছোট শহর। তাহলে যেহেতু শহর মিলে আছে, বড়োর মধ্যে ইন, ছোটোর মধ্যে অ্যাড, মানে সবগুলো ইন, এখানে অ্যাড। এখন আসে যানবাহনটা। বন্ধুরা, যানবাহনের মধ্যে কার, ট্যাক্সি, বাস, ট্রেন, দুটো জিনিস। একটা হলো যে আমি আরও একভাবে শিখাই, পিঠে লেগে থাকবে, তখন অন বসে। আর যদি কোনো কিছুর ভিতরে বোঝানো হয় তখন ইন হবে। এটা হলো বেসিক্যাল ধারণা, কিন্তু এটা বেশি ভালো হবে এটা শিখলে। কোনো কিছুর পিঠে লেগে থাকলে, যেমন বাইকের মধ্যে চড়ে আসেন, বা সাইকেলের মধ্যে কি, সাইকেলের উপর চড়ে আসেন, অন বসতেছে। গাড়ির মধ্যে ইন বসতেছে। এখন বাস আর ট্রেন, তাহলে কোনটা ইন কোনটা অন, এখানে সমস্যাটা। দেখেন যেটা প্রাইভেট কার, যেটা প্রাইভেট ব্যক্তিগত, সেখানে ইন বসে, ইন কার, ইন ট্যাক্সি। যেটা পাবলিক ট্রান্সপোর্ট, সেখানে অন বসে, অন বাস, অন ট্রেন। বন্ধুরা, এটা একটা পার্থক্য কেন করছে বলি। দেখেন যখন আপনি কোনো প্রাইভেট কার বলেন বা ট্যাক্সি ক্যাব, আপনি কিন্তু একটু স্ক্রোলিং করে একটু গুড়ি মেরে যাবেন, কারণ যাচ্ছেন তার ভিতরে যাওয়ার জন্য। আবার বলি, যখন কোনো প্রাইভেট কার বা ট্যাক্সি কিন্তু একটু ছোটো সাইজ হয়, তার শেপটা কিন্তু এরকম বাঁকানো টাইপের, একটু গুড়ি দিয়ে, এই জন্য একটু মানে গুড়ি মেরে ভিতরে ঢোকেন, এই জন্য ভিতরে ইন বোঝানো হয়েছে। আর বাস বা ট্রেন একটা বিশাল জায়গা, সেখানে অন বসে। তাহলে প্রাইভেট হলে ইন বসে, পাবলিক হলে
অন বসে। লাস্ট আমরা টু দেখব, প্রিপোজিশন। টু অর্থ প্রতি, দিকে, কাছে, নিকটে। এখন দেখেন টু, আপনি একটা মনে রাখেন, প্রতি বা দিকে, যেটাই দিকে, দিক বলতে এদিকে, কাছে বা নিকটে। তার মানে এখানে সবগুলা দিকে, কাছে, নিকটে কিন্তু সিমিলারিটি। দেন আই অ্যাম হ্যাপি টু ইউ, আমি তোমার প্রতি খুশি। আই গো টু স্কুল, আমি স্কুল যাচ্ছি। হার হাউস নেক্সট টু মাই হাউস, তার বাসার কাছে আমার বাসা। ওকে, এরপর আমরা এর সাথে শিখব টুর সাথে টু ওয়ার্ডের একটা সম্পর্ক। টু এর সাথে টু ওয়ার্ড, টুর সাথে টু ওয়ার্ডের মূল পার্থক্য দেখেন বন্ধুরা। যখন ঠিক আমি যাচ্ছি স্কুলে, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। আর টু ওয়ার্ড কোথায় বসে? তাহলে আপনি যখন স্কুলে যাচ্ছেন কেন? পড়ালেখা করার জন্য। তাহলে টু ওয়ার্ড কোথায় বসে? ঠিক আপনি স্কুলটাকে বলেন স্কুলের দিকে যাচ্ছেন, বাট স্কুলে যাবেন না, আপনি স্কুলের যেখানে আছে স্কুলটা তার পাশে হয়তো আপনি খেলা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে টু ওয়ার্ড বসে। একটা উদাহরণ দিই, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস স্কুল, তখন আমি স্কুলের দিকে যাচ্ছি। তার মানে আমি স্কুল একটা জায়গা, এটা আমার জায়গা একটা, আপনি এই স্কুলটা এখানে, আপনি স্কুলের পাশে একটা মাঠ আছে, এখানে খেলতে যাবেন, এটা টুয়ার্ডস, অর্থাৎ যেখানে স্কুলটা আছে তার দিকে, কিন্তু স্কুল যাচ্ছে না। কিন্তু টু হলো আপনি স্কুল, তার মানে কি টু বলতে বোঝানো হলো আপনি এখানে যাবেন, এখানে টু, আর টুয়ার্ডস মানে হলো এখানে যাবেন। আপনি কিন্তু এখানে হলো স্কুল, এটা স্কুল যাচ্ছেন স্কুলের দিকে, টু হলে এখানে স্কুলের দিকে যাবেন। আর টুয়ার্ডস হলো কি আপনি স্কুলের দিকে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু স্কুলে আপনার মুখ্য না, পাশে কোনো কাজ করার জন্য, হয়তো পাশে কোনো খেলা হচ্ছে সেখানে যাওয়ার জন্য, বা স্কুলের পাশে একটা মাঠ আছে। তার মানে টু হলো ঠিক যেখানে বসে সেখানে, আর টুয়ার্ডস মানে ওই দিকে, অর্থটা কিন্তু সেটাই, ওই দিকে, মানে স্কুলটাকে বললেন হয়তো কেউ চেনে না জায়গাটা, তাহলে স্কুলের দিকে বললে কিন্তু সবাই চেনে, হ্যাঁ স্কুলের দিকে, মাঠটা স্কুলের দিকে। মাঠটা লোক কম চেনে, বাট স্কুলটা বেশি চেনে, এই জন্য টুয়ার্ডস ইউজ করে। আশা করি বুঝতে পারছেন। করবো প্রিপোজিশনের ওপর একটা ইম্পর্টেন্ট ক্লাস। আমি এখানে শেখাবো সময়ের ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশন বসতে পারে। বন্ধুরা আমি এটি শেখাবো অনলি 1 মিনিটের মধ্যে। কীভাবে? ফার্স্টেই বলি, যদি 4 বা 4-এর বেশি ওয়ার্ড থাকে, যেমন দেখেন এখানে কয়টি ওয়ার্ড? 4টি। এখানে কয়টি? 4টি। এখানে কয়টি? 4টি। এখানে কয়টি? 5টি। অর্থাৎ 4 বা 4-এর বেশি, দুটো কথা, 4 সমান হবে 8, 4-এর বেশি 5 থেকে যে কোনো হলে হবে ইন, শেষ। আপনার সময় বিষয়ক যে কোনো প্রিপোজিশন পড়া শেষ। আমরা সবাই জানি বড় হলে ইন, ছোট হলে অ্যাট। তাহলে ওয়ার্ডগুলো মনে রাখেন, DOWN, ডোন মানে প্রত্যুষ, কয়টা ওয়ার্ড? 4টা। মর্নিং কয়টা? 1, 4-এর বেশি, তাহলে ইন। নুন কয়টা? 4টা, তাহলে অ্যাট, অর্থাৎ 4টা বা 4-এর কম, 4 বা 4-এর কম হলে অ্যাট হবে, আর 4-এর বেশি যদি অড হয় ইন হবে। এই একটা অড দিয়ে আপনি যে কোনো প্রিপোজিশন দেখেন, সময় বিষয়ে আপনার কখনই মানে ভুল হবে না। আমি আগে শর্টটা বললাম, দেখেন আমি ডিটেলস বলে দিব। আর বাকি যেটা দিন, এগুলোর জন্য খেয়াল করেন, এটা তো হলো যে দিনের শর্ট টাইমের মধ্যে, এগুলো হলো যদি 1 দিন হয় সেক্ষেত্রে অন বসে। কেন? দেখেন আমরা 1 দিনটাকে মাঝখান রাখি। তাহলে শুরু করলাম, দিনের যে ভাগগুলা খুব সকাল, শুরু হয় কি দিয়ে? পুরতুষ, ডোন, DOWN, ডোন মানে পুরতুষ। ওকে, যখনই আমরা নর্মালি মানে আমরা সকাল নামাজটা পড়ি, ফজরের নামাজ যেটা বলে, আস্তে আস্তে সকাল হওয়া শুরু করে, তারপরে কি হয়? মর্নিং হয়। সকাল হইতে হইতে আমাদের দেখা যায় দুপুর হয়ে যায়। দুপুর হয় মানে 12টার দিকে, 12টার দিকে দুপুর হয়ে যায়, 12টা থেকে নর্মালি 2টা পর্যন্ত দুপুর হয়। আর সকাল ঠিক 7টা থেকে একবারে 11টা পর্যন্ত, এটা 12টা বা 1টা থেকে 2টা পর্যন্ত দুপুর থাকে, আর এখানে 12টা পর্যন্ত নর্মালি সকালটা বলা হয়। ওকে, একটু এটা নিয়ে কোনো ডাউট এটা লাগবে না, জাস্ট বললাম আপনাকে। আফটারনুন হলো নুনের পরে, মানে ঠিক মধ্যাহ্নের পরে বিকাল শুরু হয়ে যায়, বিকালের পরে সন্ধ্যা, ডাক্স, গোধূলি। ইভিনিং হলো কি? গোধূলি মানে যে মাগরিব নামাজটা পড়ি ওই সময়টা, মানে সন্ধ্যার সময়, বা হিন্দুরা যখন পূজা দেয় ঠিক সেই সময়টা। আর এরপরে আবার সন্ধ্যা শুরু হয়, সন্ধ্যার পরে আবার রাত হয়ে যায়। এ হলো সার্কেলটা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7টা জিনিস, 2টা প্রসেস। যে আমি 2 ভাবে মনে রাখি, একটা হলো আমি যেটা বললাম শর্ট, একদম শর্টটা পরে বলি,
আপনি প্রথম থেকে শুরু করেন, 7টা কিন্তু সিরিয়াল করবেন। প্রথম দেখেন অ্যাট ইন অ্যাট ইন অ্যাট ইন অ্যাট, প্রথম দেখেন অ্যাট ইন অ্যাট ইন অ্যাট ইন অ্যাট। ওকে, এখন যদি আপনি বুঝে শিখতে চান সেখানেও খেয়াল করি, আমরা জানি বড় স্থান, বড় কোনো কিছু বড় হলে কিন্তু ইন বসে, বড় কোনো কিছু হলে ইন হবে, আর ছোট কিছু হলে অ্যাট হবে। এটা আমাদের বেসিক্যালি ধারণা, সবসময়ের জন্য এটা ফিক্সড। ওকে, ডোন পুরতুস, সকাল মানে খুব সকালের একটু আগে, মানে অন্ধকারও শেষ সকালের আগে, এটা কিন্তু শর্ট টাইম, অ্যাট বসছে। মর্নিং 7টা বা 6টা থেকে শুরু করে একবার 11টা বা 12টা পর্যন্ত, প্রায় 4 থেকে 5 ঘন্টা কিন্তু থাকে এটা, তাহলে আমরা এখানে ইন ইউজ করবো, লং টাইম। নুন দুপুর, যেটা বললাম 1টা থেকে 2টা, 12টা থেকে 2টা, 12টা থেকে 1টা, শর্ট টাইম, অ্যাট ইউজ করলাম। আফটারনুন, এটা কিন্তু লং টাইম, ওই 2টা থেকে শুরু করে একবারে 5টা পর্যন্ত বা গধূলির 1 পর্যন্ত, লং টাইম। ডাস্ক, গধূলি ঠিক একই রকম, যেমন আমাদের মাগরিব নামাজ পড়ার সময়টা কিন্তু কম থাকে, বা যারা পূজা করে দেখেন ওই সময়টা খুব কম সময় থাকে। ওকে, ইভিনিং আর নাইট, এই জায়গাটা সমস্যা, এই জায়গাটা সমস্যা। আপনি বলেন ইভিনিং তো ভাই খুব শর্ট টাইম, এটা তো আর ইন হলো কেন, নাইট তো শর্ট, মানে এটা অ্যাড হলো কেন? ওকে, খেয়াল করেন, নাইট মানে বোঝানো হয়েছে নাইট যখন আপনি ঠিক ঘুমাতে যান, ঘুমানোর পরে কিন্তু আপনার কাজ শেষ, আপনি কিন্তু আর কোনো খোঁজ বা কোনো কিছু জানেন না, মানে এটাকে এই অর্থে বোঝানো হয় শর্ট টাইম। ইভিনিং কেন লং টাইম বোঝানো হয়েছে? সাপোজ আপনার সাথে কোনো কাউকে দেখা হলো ফার্স্ট টাইম, তাহলে এখন সন্ধ্যা 7টা 8টা 9টা 10টা বাজেও কিন্তু আপনাকে বলে গুড ইভিনিং। বা আপনাকে যদি কোনো কল সেন্টার থেকে কল করে, বা ফার্স্ট টাইম কোথাও থেকে আপনাকে কল করলো, ওরা কিন্তু 9টা বাজুক আর 10টা বাজুক আপনাকে বলে গুড ইভিনিং, কেউ কিন্তু বলে না গুড নাইট, কারণ গুড নাইট ইউজ করা হয় শোয়ার আগ দিয়ে, এই ক্ষেত্রে, এবং শুয়ে পড়ে কিন্তু আপনার আর কোনো খোঁজখবর থাকে না, এই ক্ষেত্রের জন্য আমাদের নাইট ইউজ করা শর্ট টাইমের জন্য। এই হলো, আর আমি তো বললাম এখানে সিরিয়াল দিয়ে, এটা বললাম অ্যাট ইন অ্যাট ইন অ্যাট ইন অ্যাট। ওকে, সেকেন্ড যেটা আমরা ফার্স্টে বলছিলাম, এটা আমরা একদম শর্ট করে বলে দিই। দেখেন, আমরা ওয়ার্ডটা কি খেয়াল করি, এখানে 4টা ওয়ার্ড, এখানে কাউন্ট করার দরকার নেই, 4-এর বেশি আছে, এখানে 4টা, এখানে 4টা ওয়ার্ড আছে, এখানে 4টা ওয়ার্ড আছে, এখানে 4-এর বেশি, এখানে 4-এর বেশি, এখানে 4টা ওয়ার্ড আছে, এখানে 4-এর বেশি, এখানে 5টা ওয়ার্ড আছে, 5টা, 4-এর বেশি, কিন্তু এটাও 4-এর বেশি, 5টা ওয়ার্ড আছে। ওকে, তাহলে আমরা কি বলছিলাম, দেখেন কত ইজি একটা জিনিস, আমরা মানে কিভাবে মুখস্থ করি। বন্ধুরা, আপনারা কিন্তু আমার চ্যানেলের মধ্যে সব থেকে ইংলিশের মধ্যে বেশি বোর্ড কোশ্চেন সলিউশন আমার চ্যানেলে পাবেন। আপনি ট্যাগ কোশ্চেন বলেন, রাইট ফর্ম ভার্ব বলেন, তারপর চেঞ্জিং সেন্টেন্স বলেন, আপনি সাবস্টিটিউশন বলেন, যাবতীয় ন্যারেশন বলেন। আমি ন্যারেশন শেখাচ্ছি কিন্তু 3টে ওয়ার্ড দিয়ে, এই জেএসপি যুক্ত করা, সাবজেক্ট নিয়ে আসা, পাস্ট করা, এই 3টে ওয়ার্ড দিয়ে ন্যারেশন শেখাই দিছি। কমপ্লিটিং সেন্টেন্স, কমা অ্যান্ড দ্যাট আপনারা দেখে আসবেন, জাস্ট 3টে ওয়ার্ড দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে আপনারা, আমি আশা করি গ্রামার আপনার কাছে একদম পানির মতো হয়ে যাবে। টেন্স শিখবেন, সেটাও আমি শর্ট একবারে বলে দিই, টেন্স শিখবেন 2টো ওয়ার্ড দিয়ে। দেখেন, ব হলে ফিউচার, ল হলে পাস্ট। আপনি যে কোনো বাক্য বলেন না, আমি বলছি না যে 100% মিল হবে, কিন্তু আমি টেন্সের উপর আরেকটা ক্লাস নিব যে 99% এটা দিয়ে হবে বা 90% হবে। কারণ আমি যাব, আমি পড়বো, আমি বলতেছিলাম, খাইতেছিলাম, আর যদি ব বা ল না থাকে ভার্বের শেষে কিন্তু, তাহলে প্রেজেন্ট হবে। কারণ আমি যাই, আমি খাই। ওকে, তাহলে আমরা কি বললাম, 4টা, দেখেন ডোন 4টা ওয়ার্ড, তার মানে ছোট, এটা 4টার বেশি, 4টা বেশি হলে পর কী হবে, এখানে কাউন্ট করেন 1 2 3 4 5 6 7, এখানে 7টা ওয়ার্ড আছে, তার মানে এখানে অবশ্যই আমরা 4টা হলে পর কি ইউজ, ছোটোটা অ্যাট ইউজ করবো, 4-এর বেশি হলে আমরা কি ইউজ করবো, ইন ইউজ করবো, তাহলে আমরা এখানে ইন ইউজ করবো। ওকে, দেন পরে এখানে 4টা ওয়ার্ড, 4টে হলে আমরা কি ইউজ করবো, অ্যাট, ছোটোটা অ্যাট, এটা 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে আমরা এখানে ইন ইউজ করবো। 4টার বেশি হলে পর 9টা ওয়ার্ড, এখানে 4টা ওয়ার্ড, তাহলে আমরা এখানে অ্যাট ইউজ করবো। ছোটো হলে অ্যাট জানি আমরা, এখানে 1 2 3 4 5 6 7 2 3 4 5 6 7টা ওয়ার্ড, তার মানে এখানে আমরা ইন ইউজ করবো। এখানে 5টা ওয়ার্ড, তাহলে এখানে আমরা ইন ইউজ করবো। অর্থাৎ 4টা ওয়ার্ড হলে অ্যাট, 4 বা 4-এর কম, 4-এর বেশি হলে আমরা ইন ইউজ করবেন। তাহলে দেখেন বন্ধুরা, কোনো কিছু পাওয়া লাগলো, আপনারা এত নিয়ম কানুন পড়েন, কি দেখেন কত একটা শর্টকাট সিস্টেম। ওকে, এখন দেখেন সেকেন্ড যে সিস্টেম শর্টকাট, একদিন, আমরা আগেবার বলি সময়টা ভাগ করার জন্য কি ভাগ করতে পারেন আপনি, একদিন, সাপোজ একদিন হলো, একদিনের বেশি হইতে পারে, একদিনের কম হইতে পারে। খেয়াল করবেন, একদিন মাঝখানে রাখলাম, একদিনের বেশি হইতে পারে বা একদিনের কম হইতে পারে। ওকে, এখন বলেন বেশি হলে আমরা কি ইউজ করি, ইন ইউজ করি, কম হলে কি ইউজ করি, অ্যাট ইউজ করি। চালাকিটা খেয়াল করছেন,
নর্মালি কিন্তু আমরা মুখস্থ করতাম, আমি মুখস্থ না করে সবসময় চেষ্টা করি একটা ওয়ে দ্বারা কীভাবে মুখস্থ মানে বানাই লেখা যায়। দেখেন আপনি একদিন যদি হয় তাহলে একদিন মনে রাখলাম, একদিনের বেশি হইতে পারে কম হইতে পারে। লং টাইম মানে কি ইন, আর শর্ট টাইম মানে কি অ্যাট। তাহলে আপনি দেখেন একদিন মানে রবিবার সোমবার যখন একটা, বা ঈদ ডে বা 28শে জুন জুলাই এরকম বললাম, একদিন বললে পর কি অন হবে, এর আগে অন হবে। একদিনের বেশি যেমন হলো জানুয়ারি মাস লং টাইম, 2005 সাল লং টাইম, সামার বা উইন্টার এটা লং টাইম ইন বসছে। এবার একদিনের কম আসেন 9টা 8টা যে কোনো একটা সময়, আর আমরা তো এখানে নুন মানে বললাম যেটা, আর এটা কিন্তু ব্যাখ্যা করে আমরা এখানে বললাম। তাহলে বন্ধুরা দেখেন কত ইজি একটা জিনিস, একদিন, একদিনের বেশি হলে ইন, একদিনের কম হলে অ্যাট, আর একদিন হলে অন। তাহলে যদি আমি একবারে শর্ট করে বলি 4 বা 4-এর বেশি, 4-এর বেশি মানে ইন, 4 বা 4-এর কম হলো অ্যাট। দেখেন এখানে 4টি বা 4-এর কম অ্যাট হবে, 4-এর বেশি হলে ইন হবে। ঠিক একই রকম 1-এর কম 1-এর বেশি, বেশি হলে কি হয় ইন, কম হলে কি অ্যাট। 1 হলে তো অন, 1-এর বেশি হলে ইন, আর যদি একদিনের কম হয় তাহলে আমরা কি ইউজ করবো, অ্যাট ইউজ করবো। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।